সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীভ। বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে যেখানে অর্ধেকের বেশি নারী দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, সেখানে আজও সামাজিক লোকলজ্জা কিংবা হীনমন্যতার দায়ে অধিকাংশ নারীরাই স্তন শব্দটি পর্যন্ত উচ্চারণ করতে লজ্জাবোধ করে। দর্শক, ঠিক সেখানে একজন নারীর স্তনে ক্যান্সার হয়েছে কিনা বিষয়টিকে শনাক্তকরণ করতে আজও আমাদের দেশে অধিকাংশ চিকিৎসকদের অনেকটাই বেগ পেতে হয়। আজ আমরা কথা বলবো স্তন ক্যান্সার নিয়ে। কি কারণে একজন নারী কিংবা পুরুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং হলেই বা চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি। দর্শক, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খোরশেদ আলম, যিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অনকোলজি বিভাগ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ এবং সাবেক অধ্যাপক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সহসভাপতি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এবং পরিচালক স্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লা। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, পুরো অক্টোবর মাস জুড়ে সারা দেশে নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে পালন করা হয়ে থাকে স্তন ক্যান্সার সচেতনতা মাস। এই যে পুরো মাস ব্যাপী আমরা এটি পালন করে থাকি, এটির উদ্দেশ্য কি? কি কারণে সকলকে আমরা এতভাবে সচেতন করছি? আপনারা জানেন যে ক্যান্সার একটা ঘাতক মহাব্যাধি। কে বা কখন যে ধনী দরিদ্র নির্বিশেষে, নারী পুরুষ কোনো বয়স নাই, কোনো সেক্স নাই, কোনো ধর্ম নেই, যে কেউ লোক যে কোনো সময় আক্রান্ত হইতে পারে। তো শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্ব এই অক্টোবর মাসে ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসাবে উদযাপন করে থাকে। বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান যারা ক্যান্সারের সাথে সরাসরি যুক্ত, যেমন আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, যেটা শুধুমাত্র ক্যান্সার নিয়ে ডিল করে। তারপরে বিভিন্ন আমাদের মেডিকেল কলেজগুলো আছে, ওইখানেও ক্যান্সার বা রেডিওথেরাপি বিভাগ রয়েছে। তারপরে আছে যেমন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি সহ অন্যান্য কিছু সংগঠন আছে যারা এই ক্যান্সার নিয়ে কাজ করে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই প্রয়াসটা আমরাও চেষ্টা করছি। আমি দর্শক শ্রোতাদেরকে এই জন্য আসছি যাতে আমরা তাদেরকে সচেতনতা করতে পারি। প্রথম হলো, আমরা জানেন, একটা আগে আমি বলে রাখি যে 1/3 অফ ক্যান্সার ক্যান বি প্রিভেন্টেড বাই দ্য চেঞ্জ অফ লাইফস্টাইল অ্যান্ড ডায়েট। আপনি খাবার এবং যদি জীবনধারাটা আপনি পরিবর্তন করে, আমরা পরবর্তী পর্যায়ে আরও বলবো, তাইলে করতে পারি। এই জন্য আমাদের আরেকটা কথা আছে যে সূচনা ক্যান্সার রোগটা, বাংলাদেশ ক্যান্সারের স্লোগান যে সূচনা পড়লে ধরা ক্যান্সার রোগ যায় যে ছাড়া। আমাদের যে একটা প্রচলিত ধারণা আছে ক্যান্সারের কোনো আনসার নেই, এই কথাটা কিন্তু এখন নেই। বিশেষ করে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার এখন সম্পূর্ণ নিরাময় করাও সম্ভব, কিন্তু এটাকে সময় মতো রোগটা নির্ণয় করতে হবে। এবং এই ক্যান্সার চিকিৎসাটা সার্থকতার মূল নিহিত রয়েছে আপনি কখন রোগটা ধরতে পারেন, এই উদ্দেশ্যেই আমাদের ক্ষুদ্র প্রয়াস। নিশ্চয়ই আমরা নানা আয়োজনের মাঝে প্রতি বছর এই দিনটিকে পালন করে থাকি, পুরো মাস জুড়ে পালন করছি। এবং এই যে এত আমাদের কর্মসূচি উদ্যোগ, একটু জানা জরুরি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কি পরিমাণ নারী কিংবা পুরুষ স্তন ক্যান্সারে ভুগছে। এখানে আমরা জানেন যে আমাদের দেশে তো এক্স্যাক্টলি যেটা বলা হয় পপুলেশন বেস ক্যান্সার রেজিস্ট্রি নাই, তবুও আমাদের এখানে আনুমানিক ধরেন 16,000 রোগী ক্যান্সার মহিলা আক্রান্ত হয়। এর মধ্যে ধরেন একটা পার্টিকুলার একটা ভালো অংশ আক্রান্ত হয়ে মারা যায়, ঠিকমতো চিকিৎসা করতে পারে নাই। আমি এই উপলক্ষে বলে রাখি যে আমাদের দেশে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা সম্ভব এবং এই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। যদিও এই ইয়াটা অপ্রতুল, আমরা যেই পরিমাণ আমাদের রোগী জনসংখ্যা প্রায় যে রোগী আছে সেই পরিমাণ অবকাঠামো আমরা এখনও গড়ে তুলতে পারি না, কিন্তু চিকিৎসা পদ্ধতি কিন্তু সারা বিশ্বের নেই একই আছে। সুতরাং উল্লেখযোগ্য সংখ্যা এবং নারী পুরুষ নির্বিধায় প্রধান ক্যান্সার হলো ব্রেস্ট ক্যান্সার। এবং এখানে আরেকটা কথা বলে রেখে এই মুহূর্তে যে শুধু যে নারীরই ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয় তা না, পুরুষও একটা হয়। এটার পরিমাণ যদিও কম, less than 1%। 100টার মধ্যে আপনার less than 1 একটা রোগী পুরুষ আক্রান্ত হইতে পারে। মানে পুরুষেরাও স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, যেটি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। হ্যাঁ, অনেকে মনে করে যে শুধু নারীরা, তা না। তো আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে স্যার, যে কোনো ব্যক্তি? হ্যাঁ, এই প্রোগ্রাম আমরা আগে স্তন ক্যান্সারটা কি, এই আমরা জানেন স্তন
একটা অর্গান মেয়েদের আমরা জানি এটা কোনো লুকানো অর্গান না, কিন্তু এটা আছে, এটার মূল কাজটা হলো কি আমরা মিল্ক সিক্রেশন। এই জন্য আল্লাহ বলা থাকে যে আল্লাহ মানুষকে পাঠানোর আগে কিন্তু খাবারের ব্যবস্থা করে। তো স্তনের মূল কাজ হলো মিল্ক সিক্রেশন, অর্থাৎ বাচ্চাকে দুধ খাওয়ানো। এবং সে জানেন ব্রেস্ট বার্ড যেটাকে বলা হয়, দিস ইজ দ্য আর্লি সাইন অফ দ্য পুবার্টি। একটা মেয়ে যখন 9-10 বছরে প্রথম কিন্তু তার এই ব্রেস্ট বার্ডটা ডেভেলপ করে প্রথমে, তাই এই জন্য বলা হয় যে তাকে আল্লাহ দুনিয়াতে আসার পরে তার আস্তে আস্তে মনে করেন তার সন্তান নেওয়ার সক্ষমতা শরীর অর্জন করে। তো এই জন্য ব্রেস্ট হলো থাকে ওইখানে বিভিন্ন যেটাকে বলে ক্যান্সারটা হয় ওইখানে কি যে একটা চাকা বা পিণ্ড যে কোনো জায়গায় একটা মিউটেশন পরিবর্তন খেয়া যে দুগ্ধ নালীগুলো আছে ওইখানে মূলত হয়, দুগ্ধনালী বা ইংরেজি বলে ডাক্ট, মিল্ক ডাক্টে হয়, এই জন্য ডাক্ট সেল কার্সিনোমা বলা হয়। তো এটা একটা কি হয়, একটা চাকা বা পিণ্ড নিয়ন্ত্রণ হয়। এই জন্য সহজ ভাষায় বলতে গেলে অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত কোষকলার সমষ্টিকে সাধারণ ভাষায় ক্যান্সার বলা। তো তদ্রুপ ব্রেস্টও এটার ব্যতিক্রম নয়। ব্রেস্টে একটা সার্টেন পোর্শন আছে, যখন সে একটা নিয়ন্ত্রণ হারা ফেলায় এটা আমরা বলি মিউটেশন হয়ে যাওয়ার পরে এই কোষগুলো অনবরত বাড়তে থাকে। এটা কোনো স্বাভাবিক না, যেমন আপনার হাইটটা একটা সার্টেন এজ পর্যন্ত বাড়বে, এরপরে কিন্তু হাইট বাড়বে না। কিন্তু এই কোষকলার পিণ্ডটা কিন্তু অনবরত, এটাকে সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো বিনাইন আর একটা হলো মেলিগনেন্ট। বিনাইন হলো অক্ষতিকারক, এটা যেখানে উৎপত্তি ওইখানেই সীমাবদ্ধ থাকে, অন্য জায়গায় ছড়ায় না। আর মেলিগনেন্ট অথবা ক্যান্সার যেটাকে বলি, এটা শরীরের অনেক জায়গায় ছড়াইতে পারে। যেমন আপনারা জানেন অনেক সময় দেখা গেলো ব্রেস্টের নাই কিন্তু বগলে একটা চাকা, এটাকে বলা হয় লসিকা গ্রন্থি। এই লসিকা গ্রন্থি অনেক জায়গায় মাধ্যমে এটা ছড়াইতে পারে। আর একটা রক্তবাহী নালীর মাধ্যমে এটা লিভারে যেতে পারে, ফুসফুসে যেতে পারে, ব্রেইনে যেতে পারে, হাড়ে যেতে পারে। অনেক সময় এই ধরনের বিভিন্ন জায়গায় তখনই প্রগনোসিসটা খুব খারাপ হয়। এই চাকাটা যখন হয় তখন হয়তো অনেক এমনও হয় আর্লি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার কোনো লক্ষণ দেখা দেয় না। হয়তো আপনি ডাক্তারের কাছে গেলেন অন্যান্য কারণে, তখন ডাক্তার পরীক্ষা করতে গেলে গিয়ে দেখা গেলো যে একটা পিণ্ড বা চাকা আছে। তখন মেয়ে যে মহিলা সেও জানে না, তার হাজব্যান্ডও জানে না, এমনও ঘটনা ঘটছে। আর এটা আপনি যে জানেন যে আমাদের নারীরা অত্যন্ত লজ্জা, এমনকি স্বামীকেও বলে না, কিন্তু আমরা যখন পাই বুঝে ওঠে না। এমনও ঘটনা আমি পেয়েছি যে এই 21 শতাব্দীতে এত এখন এই বয়সে একটা ম্যাগট, জানেন যে একটা গা হয় ক্ষতর মধ্যে ম্যাগট বা পোকা হয়ে যায়, এটা তো মানব জীবনে হইতে পারে না, কিন্তু এমন ঘটনা আমরা পেয়ে থাকি। তো এই জন্য আমরা এরপরে আপনার যে প্রশ্নটা আসছে যে কাদের ইয়া হয়, যেমন একটা কাদের হয়, এটার জবাবে বলতে পারি একটা ধরেন সেক্স, লিঙ্গ, যেমন মেয়েরাই বেশি আক্রান্ত হয়। তারপরে আছে আপনি আস্তে আস্তে আসেন বিভিন্ন জিন একটা ফ্যাক্টর আছে BRCA, ওই জিনটা যাদের মধ্যে থাকে এটা মিউটেট হয়, ওইখানে আস্তে আস্তে এটা চাকা হইতে পারে। তারপরে আছে মনে করেন যে অনেক সময় জেনেটিক্স, বংশ পরক্রমা, যেমন যে মহিলার মেয়ের তার মা খালা নিকটাত্মীয়, মা খালা বোন ক্যান্সার, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, এটা একটা থাকে। তারপরে আসে আপনি দেখুন আপনার যেই মেয়েদের অনেকে আমাদের অ্যাভারেজ 9 থেকে 10-এ মেনস্ট্রুয়েশন হয়, আবার যেই মেয়েদের আর্লি মানে প্রথম দিক দিয়ে আর্লি, তো মনে করেন কারো হয় 9 বছর, কারো যদি 8 বছর হয়, এখন আস্তে আস্তে আগাচ্ছে। কারণ আমাদের যে হাইজিনটা, যেমন আগে যেমন আমারই 10 ভাই বোন 7টা বোন, তা আমার মা তো সেইভাবে পারে নাই, কিন্তু আপনাদের হয়তো ওই রকম না। তো কাজেই এটা হইতে পারে। এই জন্য যে মেয়েদের আর্লি এই মেনস্ট্রুয়েশন হয়, এটা আমরা বলি মেনার্কি, এবং লেট মেনোপজ, অর্থাৎ যখন মাসিক বন্ধ হয়ে যায়, এই পিরিয়ডটা যদি দেরিতে হয় তাহলে এই যে মানসিক এই পিরিয়ডটা অনেক লম্বা হয়। লম্বা হলে কি হয়, বয়সের তুলনায় মাসিক যদি কোনো নারীর আগে হয় এবং মাসিক শেষ হবার যে বয়সটা সেটা তো 50-55, অনেকে 55 তো হয়। তাইলে এখানের মূল ফ্যাক্টরটা হলো আমাদের না জানেন নারী হরমোন, 3টা হরমোন, এস্ট্রোজেন, প্রজেস্টেরন এবং রিল্যাক্সিন। বিশেষ করে এস্ট্রোজেন, এই এস্ট্রোজেনটাই কাজ করে এইটাকে চাকাটাকে বাড়তে, পলিফারেশন করতে। তাইলে যে মেয়েটা মনে করেন 9 বছর হচ্ছে, 55 বছর হইলো, তো তার পিরিয়ডটা বেশি। আবার যে মেয়ের মনে হয় 11-13 বছর হয় মাসিক, আবার 40-45 শেষ হল, তার কম। এই জন্য যে এই পিরিয়ডটার জন্য একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। তারপরে আছে আমাদের দেশে এখন বিশেষ করে অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে মেয়েরা কাজ করতে চায় না বিভিন্ন ধরনের, এবং খাবারের টাইপ
আঁশযুক্ত খাবার কম খেয়ে প্রোটিন আমিষজাতীয় খাবার হয়। অ্যাজ এ রেজাল্ট কী হয়, সে ওভার ওয়েট, ওজন বেড়ে যায়। ওজন বেড়ে গেলে তাদের ক্যান্সারের ঝুঁকির মধ্যে তার মানে থাকে। ওজনাধিকতা ব্রেস্ট হ্যাঁ, ক্যান্সারের ওজন, অন্যতম একটি কারণ হতে পারে। কারণ হইতে পারে। আরেকটা হইতে পারে যে কায়িক শ্রম যে না করেন, আপনি যখন কাজ করবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে। তো অনেকে যা আছে তারা হয়তো অনেক কাজের লোক আছে, সে কাজ করে না, তখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, তার হইতে পারে। ওভার ওয়েটের কারণে হইতে পারে। আবার এখন দেখেন হয়তো আপনি পড়াশোনা করতেছেন, করতে করতে বেলা অনেক হয়ে যায়। এখানে আমাদের দেশের যে রাষ্ট্রীয় যে নিয়ম আছে, মেয়েদের 18 বছর আগের বিয়ে নয়, এবং যদি কোনো মেয়ে 30 বছর পার হয়ে যায়, বিয়ে না করলো, সন্তান না নিল, সন্তান নিল বাচ্চাকে বুকের দুধ খাওয়ালো না। এই জন্য আমি আগেও বলছি যে স্তনের মূল কাজ হলো আগে মিল্ক সিক্রেশন করা। সুতরাং যে মেয়েরা দেরিতে বিয়ে করে, দেরিতে সন্তান নেয় এবং বুকের দুধ খাওয়ায় না, তাদের ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। তারপর অনেক সময় যারা ধূমপান করে, যে মেয়েরা ধূমপান করে তাদের বা মদ্যপান করে, তাদের কিন্তু জীবনে ডিসিপ্লিন থাকে না, দেরিতে ঘুমায়, দেরিতে ওঠে। এটাও একটা ফ্যাক্টর। আমরা ছোটবেলা পড়ছি, আর্লি টু বেড, আর্লি টু রাইজ, এই অভ্যাসটি থেকে তো আমরা এখন বেরিয়ে যাইতে গেছি। পারি। এবং আমরা জানি এখন কায়িক শ্রমটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই জিনিসগুলা আমাদের, অথবা অনেক সময় হয়, আগে ছিল এখন তেমন একটা নাই, যে রেডিয়েশন কোনো কারণে রেডিয়েশন পাইলেন এই ব্রেস্ট এরিয়াতে, তাদেরও পরবর্তী পর্যায়ে হইতে পারে অনেক সময়, বা ক্রনিক ডিজিজ হইতে পারে। পরবর্তী পর্যায়ে এটা থেকে আপনার এই ব্রেস্ট ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াইতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দিয়েছেন স্যার। এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের সকলের মাঝেই আছে। আমরা কেউই কায়িক পরিশ্রম করছি না, অত্যাধিক মাত্রায় ফাস্ট ফুড, হ্যাপি ফুড বা জাঙ্ক ফুডের প্রতি অ্যাডিক্টেড। তো এই যে বিষয়গুলো, এগুলো থেকে তো আমাদের বেরিয়ে আসা প্রয়োজন। আমরা জানবো বিষয়গুলো, কিন্তু তার আগে জানা জরুরি যে একজন মায়ের বা একজন নারীর স্তনে ক্যান্সার হয়েছে কিনা তিনি কি করে বুঝবেন? আচ্ছা, এখানে এই জন্য আমরা আগে বলছি যে এই অনেকগুলা ধাপ আছে। একটা স্ক্রিনিং শব্দটা আসছে, ব্রেস্ট স্ক্রিনিং শব্দটা আছে, কোনো লক্ষণ নাই, কিন্তু প্রচলিত মানে যেই সহজলভ্য এবং সহজসাধ্য প্রত্যেকটা লোকের নিকে যেন এটা অ্যাপ্লিকেবল হয়, আপনি যে কোনো লোক যেন গ্রহণ করতে পারে। এই পদ্ধতির মাধ্যমে আমরা লক্ষণবিহীন রোগটা নির্ণয় করার নাম হলো স্ক্রিনিং। তো আমাদের উন্নত বিশ্বে বিভিন্ন ধরনের তারা ব্যবহার করে ম্যামোগ্রাফি বেশি, যেমন ওয়েস্টার্ন কান্ট্রি, এই রোগটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি, তাদের বেশি হয়। আসার কথা ছিল আমাদের দেশে এক সময় কম ছিল, কিন্তু এখন নাই। তারা বলে যে 40-40-এর উপরে, কিন্তু আমাদের দেশে কিন্তু আরও আগে 30 বা 35 আগে। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে, অঞ্জনা নামে একটা মেয়ে, 7 বছর বয়স। আমরা এই পেশেন্টটা নিয়ে ক্যান্সার হাসপাতাল, ক্যান্সার সোসাইটি, আমরা আমেরিকায় তো আমি গেছি পেশেন্টটা নিয়ে, যেখানে হুমায়ুন আহমদ হসপিটালে যেখানে গেছিল, ওই হাসপাতালে তাকে একটা কোম্পানি একটা ওষুধ দিছিল, তারা স্পন্সর করছিল, এবং মেয়েটা এখন কলেজ, এখন মনে হয় ইন্টারমিডিয়েট পাস করার পরে সে হবে, এবং সম্পূর্ণ অনেক সুস্থ আছে। মাত্র 7 বছর, তার 7 বার অপারেশন হয়েছিল, 7 বছর, 8 বছর, 9 বছর। এবং কাজে এই জন্য বলি কোনো বয়স সীমাবদ্ধ নাই। আগে একটা ধারণা ছিল যে অল্প বয়সে মেয়েদের ক্যান্সার হয় না। তারপরে আমাদের কি করতে হয়, যে প্রশ্নগুলো আছে যে কোনো বয়সে হইতে পারে। আর আপনি যেটা বলছেন, এটা প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ নাই। এই জন্য আমাদের যে আছে পদ্ধতিটা আছে, একটা হলো সেলফ এক্সামিনেশন। এই কথার অর্থটা কি, আপনি মনে করেন একটা যারা মেনস্ট্রুয়েট ওমেন, যাদের মাসিক হয়, রিপ্রোডাক্টিভ এই সময়, বিশেষ করে 10 বা মেনস্ট্রুয়েশন পরে 10 দিন, ওই সময় একটা সফট থাকে। ওই সময় তার প্রথমে কি করবে, একটা আয়নার সামনে দাঁড়ায় সে দেখলো, তাহলে কি হয়, কিছু লক্ষণ আছে যে দুই দিকের ব্রেস্টটা একই পর্যায়ে আছে কিনা। যেই ব্রেস্টটা আক্রান্ত হবে এটা হয়তো একটু উপরে বা নিচে হইতে পারে, লেভেলটা দেখলো এক। তারপরে এখানে কোনো চেঞ্জ, স্কিনের কোনো চেঞ্জ, এই লক্ষণগুলোর কথা আসতেছে কি, স্কিনের চেঞ্জ হয়ে যায়। যেমন আপনি লেবুর খোসা আপনি দেখছেন, এরকমভাবে স্কিনটা চেঞ্জ হয়ে যেতে পারে, এই একটা লক্ষণ। অনেক সময় হয় কি, এই যে নিপল বা বুটা আছে, ওইখান থেকে দুধ সিক্রেশন, অথবা বিশেষ করে কালার, হ্যামোরেজিক আর রক্ত যাইতে পারে, এবং এই যে সিক্রেশনটা একটু কালার্ড হবে, সাধারণ কালার না। এরকম যদি হয় তা আমরা, অথবা বোটাটা ইনভার্টেড, ভিতরের দিকে ঢুকে যেতে পারে, এই জিনিসটা আমরা দেখতে পারি। এইগুলো আমরা যদি দেখি, এরপরে আপনারা বিভিন্নভাবে, যেমন এক হাত দিয়া আরেক হাতে একটা বিভিন্ন, প্রথমে দাঁড়াইয়া, বৈশা, শুয়ে বিভিন্নভাবে করলে, যে আঙ্গুলের 3টা আছে, এই যে সফটটা দিয়া একটা, যেমন আপনি একটা বালিশ যদি একটা ভালো রুইয়ের বালিশের ভিতরে একটা মার্বেল দেন,
আপনি যদি করেন আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন চাকাটা লাগবে। একদম এরকম যদি চাকা সে আক্রান্ত হয় বা তার ফিল হয় তখন এটা রেগুলার করতে হবে, বিশেষ করে 30-35 বছরের পরে। আস্তে আস্তে সবই সচেতন হইতে হবে। আবার যারা ঝুঁকিতে আছে, যেমন তাদের যেটা আমরা আগে বলছি যে তার মা তাদেরকে তো অবশ্যই করতে হবে। এটাকে বলা হয় ব্রেস্ট এক্সামিনেশনের মাধ্যমে আমরা গোসল করার সময় যখন সাবান দিবেন গ্লাসের সামনে দাঁড়ায় তখন এই হাতে চেক করে এটাকে বলা হয় নিজের স্তনটা নিজেই পরীক্ষা করতে। আরেকটা আছে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন। এটা কারা করবে? ডাক্তার অথবা প্যারামেডিক্স অথবা সিস্টার, তারা করলে আমরা লক্ষণহীনভাবে এই রোগটাকে নির্ণয় করতে পারি, আর্লি নির্ণয় করতে পারি। আর্লি নির্ণয় করা একটা, যখন আমরা যত আর্লি নির্ণয় করতে পারি ততই চিকিৎসা করা এবং নিরাময় করা সম্ভব। একদমই তাই। তো এই ক্ষেত্রে প্রত্যেকটি নারীর সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করাটা অত্যন্ত জরুরি। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, এই জন্য আজকে আমাদের প্রোগ্রামটা। আমি একটা কবিতার ছন্দে বলি, জন্মিয়া মনুষ্যকুলে যদি না গুছালি একটি নয়নের অশ্রু, তবে এই বিতা এই জনম এই ভব সংসারে। আপনি পৃথিবীতে আসছেন, মানুষের জন্মটা তো সৃষ্টির জন্য, ধ্বংসের জন্য না। আপনি একটা সচেতন মানুষ, আপনার কারণে যদি একটা রোগ আর্লি ডায়াগনোস করা যায় তাহলে কি হয়, সেই লোকটা বেঁচে গেল, তার পরিবারটা বেঁচে গেল এবং সেই সাথে আমাদের জাতি বেঁচে গেল। একদমই তাই। কাজে এই জন্য এটা শুধু যে ব্যক্তিগত সমস্যা তা না, এটা হলো পারিবারিক এবং সামাজিক দায়বদ্ধতা আছে। এই জন্য আপনি যারা আমার প্রোগ্রামটা দেখছেন তারা সচেতন হবেন, আপনি নিজেই সচেতন হবেন, আপনার প্রতিবেশীকে সচেতন হবে। লজ্জার কিছু নাই, এটা লজ্জার কিছু না। আপনার চোখটা যদি আমি দেখতে পারি, আমি ডাক্তার হিসেবে আমি নিজে আমার গাইনি ক্যান্সারের পাশাপাশি আমার গাইনি ডিগ্রি আছে, আমি নিজে ডেলিভারি করাইছি, আমি নিজে সিজার করাইছি, শুধু এর চেয়ে তো আর লজ্জার কিছু নেই। আমি ডাক্তার, প্রত্যেকটি মা হয়তো বা প্রত্যেকটি নারী বা প্রত্যেকটি কিশোরী সচেতন হবেন এবং সেই সাথে পরিবারগুলো। স্যার, আমরা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানবো, তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে স্তন ক্যান্সারে যাদের আক্রান্তের ঝুঁকিতে বা যাদের স্তন ক্যান্সার হয়েছে লক্ষণগুলো কেমন প্রকাশ পেতে পারে। তো একটি কথা বলছিলেন যে বিভিন্ন ধরনের লক্ষণের মাঝে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি কিশোরী বা মাঝবয়সী নারীরা যখন পিরিয়ড হয়েছে, স্যার, পিরিয়ডের আগে কিংবা পরে অনেক সময় স্তনে ব্যথা অনুভব করেন কিংবা চাকার মতো একটি অংশ। তো স্তনে ক্যান্সার হলো কিনা বা একটি পিরিয়ডের কারণে ব্যথা কিনা, কি করে পার্থক্য করতে পারেন তিনি? আচ্ছা, এটা হলো আপনি যে প্রশ্ন করছেন, এটা আর্লি এজে এটা বলা হয় প্রিমিনিস্ট্রাল সিনড্রোম। তো এই ক্ষেত্রে আমরা যারা আছে, কারণ পিরিয়ডের আগে আপনারা জানেন যে একটা কনজেশন হয়। মনে করেন যে মেয়েরা হয়তো 34 সাইজের ব্রা ব্যবহার করি, ওই সময় ঢিলাঢালা ছিল, কিন্তু পিরিয়ডের আগে এটা একটু টাইট হয়। তো এটা পিরিয়ডের সাথে সরাসরি সংযুক্ত। আবার পিরিয়ড হয়ে গেল এই ব্যথাটা চলে যাবে। এটা ক্যান্সারের কোনো লক্ষণ নাই, এটা সাময়িক থাকে। এটা ওভারঅল দুইটা ব্রেস্টে একটু কনজেশন হওয়ার পরে একটু সাইজ বড় হয়, একটু ব্যথা হয়, কারো একটু কম, কারো একটু বেশি, মোরাললেস সবারই হয়। তো এটা ভয়ের কোনো কারণ নাই। তো একটা কথা যে সব ক্যান্সারই টিউমার, কিন্তু সব টিউমার আবার ক্যান্সার না। এটা ওই যে আপনার কেমিস্ট্রিতে আছে ক্ষারকের তো কাজী সব ক্যান্সারই টিউমার, কিন্তু সব টিউমার আবার ক্যান্সার নাও হতে পারে। শনাক্তকরণ করা। এইজন্য জানতে চাই, শনাক্তকরণ করার ক্ষেত্রে আপনারা কোন কোন পরীক্ষাগুলোকে গুরুত্ব দিয়ে থাকেন? আচ্ছা, আমরা এখন যেটা আমরা বললেন যে দুইটা প্রসেসে আসতে পারে। একটা হলো সেলফ এক্সামিনেশন দ্য ব্রেস্ট, মহিলা নিজে আসতে পারে, এবং ইদানিং আমরা পাচ্ছি যে মহিলারা সচেতনতা বাড়ছে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বা পত্রপত্রিকা তারা নিজেরাই আয় করে তখন ডাক্তার শরণাপন্ন হয় যে আমার এখানে চাকা আছে। যদিও ওইখানে আমার অনেক যে লক্ষণগুলো
বললাম যে চাকা বা স্কিনের পরিবর্তন কিংবা বোটা দিয়া কোনো স্রাব আসা কিংবা বগলের চাকা যদি এরকম এর পরবর্তীতে একটু হালকা ব্যথা হইতে পারে, ব্যথাটা অনেক পরে হয়। তো আসলে আমরা কি করি, এটা পরীক্ষা করি। তো সাধারণত আমাদের দেশে প্রথমে আমরা যেটা করি আলট্রাসোনোগ্রাফি করি, আলট্রাসোনোগ্রাফিতে চাকাটা দেখা গেলো, ওইখান থেকে আমরা অ্যাফিনিসি করি। আর যদি আমরা ক্লিনিক্যালি সাসপেক্ট করি যে এটা ক্যান্সার হইতে পারে, তাহলে কোর বায়োপসি বলা হয়। কোর বায়োপসি মানে অ্যাফিনিসি যে আর একটু বড়, ওইখান থেকে টিস্যু ম্যাটেরিয়ালটা বেশি নেওয়া যায়, নিলে ওইখান থেকে একটা ব্লক তৈরি করা হয়। ব্লক তৈরি আমরা হিস্টোপ্যাথোলজি করি। হিস্টোপ্যাথোলজি করে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে হলো ইনভেসিভ ডার্ক সেল কার্সিনোমা বলে। ডার্ক মানে নালী, যেখানে দুগ্ধ নালীটাতে বেশি হয় ডার্ক সেল কার্সিনোমা। এবং আরেকটা জানেন যে মেইলি হরমোন যেটা আছে ER PR ACR, এখানে রিসেপ্টর স্টাডি করা। এই জিনিসটা আগে আমরা তত পারতাম না, এখানে অ্যাভেলেবল হয়েছে আমাদের দেশে। এটা একটা প্রগনোস্টিক ফ্যাক্টর হিসাবে কাজ করে। এটা আমরা যদি ট্রিপল পজিটিভ অথবা ER পজিটিভ হয় আর ট্রিপল নেগেটিভ, পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে যদি ট্রিপল পজিটিভ হয়, বিশেষ করে ER পজিটিভ হয়, তখন আমরা একটা চিকিৎসা দিতে পারি হরমোন থেরাপি, যেমন ট্যামোক্সিবেন, লেট্রোজল, অ্যানাস্ট্রোজল। এই ওষুধগুলো দিলে এই রুগীটার ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি, প্রগনোসিস ভালো। আর যদি ট্রিপল নেগেটিভ হয়, তাহলে এইটা আমরা চিকিৎসা আছে, কিন্তু একটা খারাপ খবর হলো আমরা এটা যে কোনো সময় আবার দেখা দিতে পারি, অপোজিট ব্রেস্টে দেখা দেবে। এমনও ঘটনা ঘটছে যে 7 বছর আগে আমার পেশেন্ট এক ছিল, সে 7 বছর আগে চিকিৎসা করছে আইসা 2007 সালে, আবার 2020 সালে অপোজিট ব্রেস্টে দেখা দেয়। কিন্তু আমরা পরীক্ষা করে দিলাম যে এটা TNBC, ট্রিপল নেগেটিভটা এটারই হয়। হঠাৎ করে দেখা গেল যে দুঃখজনক কথা। দুঃখজনক। আবার কারণ একটা ক্যান্সারের চিকিৎসা তো অনেক ব্যয়বহুল একজন ব্যক্তির জন্য, একটা পরিবারের জন্য। একবার ক্যান্সার হলো, সেটি একদম পুরোপুরি নিরাময় হওয়ার পরে আবার একটি ব্রেস্টে ক্যান্সার। হ্যাঁ, তাইলে আসার কথা হলো সেই মহিলা এখন আবার সে আবার একই পদ্ধতিতে প্রথমে অপারেশন করলো, এরপরে কেমোথেরাপি দিল, এরপরে রেডিওথেরাপি দিল, এরপরে মোটামুটি এখন সে সুস্থ আছে, ভালো আছে। সুস্থ হয়েছে কারণ তিনি প্রাথমিক পর্যায়ে হয়তো এসেছে। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে আছে। গুরুত্বপূর্ণ তথ্য আজকের জন্য যে একদমই সুস্থ হয়ে যেতে পারে একজন নারী স্তন ক্যান্সার থেকে যদি সে প্রাথমিক স্টেজে আসে। স্যার, আপনারা তো বলছিলেন যে ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে অনেকটা শনাক্তকরণ করে ফেলেন। যদি মনে হয় সেক্ষেত্রে আপনারা কিছু পরীক্ষা দিয়ে থাকেন, বায়োপসি, না এটা মনে হয় আলট্রাসোনোগ্রাফি অথবা মামোগ্রাফি, এরপরে আপনার এই যে পরীক্ষাগুলো একদমই ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরে। কিন্তু যেই প্রেক্ষাপটটিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশে, আমাদের তো অধিকাংশ নারীরা কিছুটা পর্দানশীল কিংবা দারিদ্র্য সীমার নিচে, তারা আসলে কখনো পুরুষ ডাক্তারের কাছে নিজের স্তনটিকে প্রকাশ করতে পারেন না কিংবা লজ্জাবোধ করেন, কিংবা পরিবার থেকে ওই সাপোর্টটি পান না। সেক্ষেত্রে বাংলাদেশে তো এত কি নারী চিকিৎসক রয়েছেন তাদেরকে সাপোর্ট দেবার মতো? না, আমাদের একটা ন্যাশনাল ব্রেস্ট অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার প্রোগ্রাম আছে। এরা প্রায় আমাদের সব না, আমাদের পর্যাপ্ত সংখ্যক এই ক্যান্সার নিয়ে কাজ করছেন। এখন আপনি উপজেলা লেভেল পর্যন্ত আপনি অ্যাপ্রোচ করলে অন্তত তারা দিক নির্দেশনা দিতে পারবে যে আপনি এখানে হয়েছে, এখানে আপনি ডিস্ট্রিক্টে যান। ডিস্ট্রিক্টে গেলে এখন ডিস্ট্রিক্ট লেভেলে তো অ্যাফিনিসি অহরহ হচ্ছে, এবং আমাদের বিশেষ করে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে অনেক সার্জন, এদেরকে আমরা অঙ্ক সার্জন বলি, তারা বেশিরভাগই ক্যান্সার নিয়ে ডিল করে, তাদের অভিজ্ঞতা নেই। এমন অনেক উল্লেখযোগ্য সংখ্যক অলরেডি সার্জন আমাদের দেশে তৈরি, এমনকি মহিলা সার্জনও আছে যারা এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে ডেডিকেটেড আছে। সুতরাং আমাদের দেশে যদিও আমাদের রোগীর তুলনায় এটা এত সাফিসিয়েন্ট না, কিন্তু আছে। কাজেই এখন আসার কথা হলো আপনি প্রতিটা ডিস্ট্রিক্ট হাসপাতালেও আছে, মেডিকেল কলেজগুলোতে আছে, সুযোগ সুবিধাটা আছে, আপনি নিতে পারেন। তো এই জন্য ক্যান্সারের 3টা আপনার হলো, যে কোনো ক্যান্সার হলো 4টা চিকিৎসা: সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং হরমোন থেরাপি। এবং এই যে 4টা চিকিৎসা পদ্ধতিগুলো তো আমরা বাংলাদেশ কতটুকু এগিয়ে রয়েছে জানবো। এবং সেই সাথে আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশে এখন উন্নত অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি যেমন এসেছে, পাশাপাশি উন্নত চিকিৎসকরাও এসেছে, এবং সেই সাথে নারী চিকিৎসকও রয়েছে। তারপরে লোক লজ্জার ভয়ে পিছিয়ে থাকার কোনো কারণে অবশ্যই প্রত্যেকটি নারীকে চিকিৎসকের কাছে যেয়ে শনাক্তকরণ করা প্রয়োজন। আমরা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানবো, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেব। প্রিয় দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান থেকে নিচ্ছি আবারও একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক।
স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে কি কি আক্রান্তের ঝুঁকিতে কারা এবং হলে তিনি কি করে বুঝবেন এবং কি কি ধরনের পরীক্ষা বা কি কি ধরনের পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ করা সম্ভব। একটু জানতে চাই যে চিকিৎসা পদ্ধতিতে আমরা বাংলাদেশ কতটুকু এগিয়ে রয়েছি এবং সুবিধাগুলো কি কি। এখন জানেন আমরা যে কোনো ক্যান্সারের 4টা চিকিৎসা আমি আগেও বলছি, যে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, আইদার অ্যালোন অর ইন কম্বিনেশন 2 or 3। একটা দিয়ে হইতে পারে, আবার 4টে লাগতে পারে। ব্রেস্টের ক্ষেত্রে এটা একটা উদাহরণ, এখানে 4টা চিকিৎসাই লাগে। আচ্ছা, একটা মনে করেন এটা নির্ভর করবে আমরা কোন পর্যায়ে রোগটা নির্ণয় করলাম। যদি প্রাথমিক পর্যায়ে হয়, এটা করলাম BCS, ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি, তখন পুরো ব্রেস্টটা কেটে ফেলার দরকার পড়ে না। আমরা লাম্পেক্টমি, ওই চাকাটা বার করার পর আমরা কেমোথেরাপি দিব, রেডিওথেরাপি দিব। আর যদি এখানে একটা ফ্যাক্টর আমি আগেও বলছি, ইয়ার পজিটিভ হয়, তখন 5 বছর বা কিংবা 10 বছরও আমরা একটা হরমোন প্রিপারেশন দিই এবং এখানে এটা রোগীটা ভালো হয়, চিকিৎসা শেষ। তো প্রথমে আমরা সার্জারি, আর আমাদের আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেই রোগীটা পাই তখন আর সার্জারি করার মতো অবস্থা থাকে না, তখন আমরা আগে কেমোথেরাপি দিই। কেমোথেরাপি দেওয়ার পরে এটা তখন খুব ভালো রেসপন্স হওয়ার পরে এটা টিউমারের সাইজটা ছোটোই আসে, তখন অপারেশন করার পরে আবার কেমোথেরাপি এবং রেডিওথেরাপি, এরপরে যদি পজিটিভ হয় হরমোন থেরাপি, আর নেগেটিভ হলে না। তাহলে এখন আমাদের কি করতে হবে, যে রোগটা আগে যে কোনো অবস্থায় হোক ডাক্তার শুরুতে যদি শনাক্তকরণ করা যায়। কারণ আপনি বলছিলেন স্যার, কেমোথেরাপি শুরুতেই আপনারা যেহেতু দেরিতে আসছে, লেট স্টেজে আসছে, এই কারণে শুরুতে কেমোথেরাপি দিতে হচ্ছে। তো আর্লি স্টেজে যদি একজন নারী আসে, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিতে কোনটিকে আপনি এগিয়ে রাখবেন? আগে সার্জারি করার পরে আমরা রেডিওথেরাপি দিলে আমরা পুরো ব্রেস্ট কাটটা ফেলাই দেওয়া সার্জারি বা রেডিওথেরাপি যে রেজাল্ট, এটাও একই রেজাল্ট। তাতে কি হলো, সাইকোলজিক্যালি সে তার ব্রেস্টটা প্রিজার্ভ করলো। এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এই সংখ্যাটা খুব কম, একটা করে হাইলি এডুকেটেড যারা অত্যন্ত সচেতন তারা আসে। তো এটা আমাদের না। তো আমি একটা বলি যে আপনারা যেটা বললেন, আগেই রুগী আসে বলে যে আমার চুল পড়বে কিনা। হ্যাঁ, চুল পড়া মেয়েদের এটা আবার সামাজিক বা বিভিন্ন ধরনের প্রবলেম আছে, কিন্তু এটা আসার বাণী হলে চুল পড়াটা কিন্তু বেশি দিন না। আপনি যত মনে করেন যে আমরা 8টা কেমোথেরাপি দিই, 8টা 21 দিন পর ধরেন 6 মাস গেল, এই যখন কেমোথেরাপিটা শেষ হয়ে গেল, আবার সেই চুলগুলা বঙ্গুর চুলগুলা চলে যাবে, আবার অরিজিনাল চুল হবে। এতে কোনো এটা কিন্তু সাময়িক ব্যাপার। হ্যাঁ, এটি কাউন্সিলিং করাটা আমাদের চিকিৎসক হিসেবে দায়িত্ব। হ্যাঁ জি, আমরা চিকিৎসা এটা দায়িত্ব। এখন আরেকটা জিনিস বলি যে আমাদের যে চিকিৎসা এখন আমাদের আগের যে মেডিকেল কলেজগুলো সবগুলা বিভাগ আছে, ক্যান্সার বিভাগ আছে, আরও একটা যে সরকারিভাবে 8টা ডিভিশনে একটা উন্নত মানের ক্যান্সার হাসপাতাল অনেক জায়গায় বিল্ডিং হয়ে গেছে। আশা করি কিছুদিনের মধ্যে এটা ফুলদমে কার্যকর করতে পারবে। 3টা, একটা হলো ক্যান্সার এবং কিডনি, হৃদরোগ, এই 3টা নিয়ে। তো এই 8টা ডিভিশনে তখন আরও চিকিৎসাটা মানুষের দুর্গলায় পর্যায়ে চলে যাবে, আস্তে আস্তে এটা বাড়তেছে। এই যে চিকিৎসা পদ্ধতি কিংবা শুরুতে এসে একজন ব্যক্তিকে পরামর্শ দিচ্ছি আমরা যে আপনার ক্যান্সার হয়েছে, এখন যেহেতু লেট স্টেজে চলে এসেছেন, আপনার এখন কেমো নিতে হবে বা রেডিওথেরাপি নিতে হবে। যেহেতু আমরা সাধারণ মানুষ, আমরা তো হঠাৎ করে কেমোতে যাওয়া মানে আমাদের কাছে অনেক ভীতকর একটি বিষয়, কিন্তু আমরা কেউই এটা গ্রহণ করতে চাই না। তখন দেখা যায় যে চিকিৎসক বদলাচ্ছে বারবার এবং উন্নত চিকিৎসার জন্য পাড়ি দিচ্ছে দেশের বাইরে। দেশের বাইরে পাড়ি দেওয়াটা আসলে কতটুকু যৌক্তিক এবং এক্ষেত্রে চিকিৎসক হিসেবে আমাদের অপারগতা কোথায়? আমি আপনাকে বলি যে ক্যান্সারের চিকিৎসা সারা বিশ্বে, আমি এখানে বাংলাদেশ বসে যে চিকিৎসা পদ্ধতি ফলো করি, আমেরিকার চিকিৎসকরা একই পদ্ধতি হয়। কিংবা আমাদের দেশে তো বেশিরভাগ রুগী যায় ইন্ডিয়াতে কিন্তু আমি অনেকবার ইন্ডিয়া, টাটা মেমোরিয়াল বলেন, পরে আপনি হায়দ্রাবাদ বললেন, প্রায় সবগুলো সেন্টারে আমি গেছি বিভিন্ন কারণে। যখন সরকারি চাকরি করছি ট্রেনিংয়ের জন্য, আমি কলকাতা মেডিকেল কলেজে ব্রাকিথেরাপি, আমি একজন, আমার জানা মতে আমি একজন ডাক্তার যেখানে আমার ক্যান্সারের ডিগ্রিও আছে, গাইনি ডিগ্রি আছে। আপনারা জানেন যে ব্রাকিথেরাপি জরায়ুমুখের ক্যান্সারের ক্ষেত্রে আমি এটার পায়োনিয়ার, এবং আমার এখন অনেকে আছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে আমি অনেক কাজ করছি। আপনাদের দোয়ায় কোনো কমপ্লিকেশন হয় নাই। তো এখানে চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বে একই। আমরাও যেই বই, যেই পদ্ধতি, যেই সিস্টেম ব্যবহার করি তারাও করে। তো এখন আমাদের দেশে একটা যে কোনো জিনিসের একটা আছে যে রোগ হইলেই
আমরা ইন্ডিয়াতে চলে গেলাম, তাতে কি হয়? তাতে আপনার এই পরিবারটা জায়গা জমি সে কিন্তু যখন ইন্ডিয়াতে যায় সে কিন্তু তার প্রপার্টি সব বিক্রি করে যায়। আর আমি বাংলাদেশের ডাক্তার করছিলাম, যে রুগীটা পাই প্রথমে এসে সে শুনবে স্যার আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, কিংবা আর্থিক দৈন্য আসে। তো কিন্তু এই আমি মনে করি ক্যান্সারের চিকিৎসাটা হলো অত্যন্ত ব্যয়বহুল, কষ্টকর, সময় সাপেক্ষ। আপনাকে বলি সময় সাপেক্ষ, এবং যত সময় ক্ষেপণ করবে, যেতে গিয়ে যে পাসপোর্ট করছে, ভিসা করছে, যে প্রসিডিউরটা খরচ হচ্ছে বা নষ্ট হচ্ছে, তাতে করে তো স্ট্রেসটা বাড়ছে, তার স্ট্রেসটা বাড়ছে, আর্থিক দৈন্যতা হচ্ছে, কতবার যাবে। আবার তো এটা লাইফ লং, যতদিন বেঁচে আছে তাকে ফলো আপে থাকতে হবে, ফলো আপ, এটা তো ইন্ডিয়া গিয়ে সম্ভব না। আমি আমার দর্শক শ্রোতা তাদের উদ্দেশ্যে বলছি, বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশে সম্ভব, যেটা আমাদের এখন আস্তে আস্তে বাড়ছে, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আগায় আসতেছে মানুষের পাশে। আমরা দেখছেন, বর্তমানেও দেখছেন, এই বন্যার কারণেও দেখছেন কিভাবে মানুষ একযোগে, এখানে কিন্তু দলমত ছিল না, কিচ্ছু ছিল না, ছাত্র শিক্ষক সবাই, বাচ্চারাও তার টাকা দিয়েছে। বাংলাদেশের এই একটা ভালো যে মানুষের বিপদের সব মানুষ আগায় চলে আসে। একটা ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না, তখন কিন্তু এটা যদি পত্রিকা আসে, সে মেডিকেলে চান্স পাই যায়, তার অনেক লোক নিঃস্বার্থভাবে আসে। আমি মনে করি যে এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে আমি বলতেই চাই, যে আপনি তো বলছিলেন আর্থিক দৈন্যতার দায়ে অনেকেই চিকিৎসা কন্টিনিউ করতে পারছে না বা সহায় সম্ভব সবকিছু বিক্রি করে ফেলছে। সেক্ষেত্রে কি আমাদের দেশে এমন কোনো প্রতিষ্ঠান রয়েছে বা এমন কোনো ইনস্টিটিউশন রয়েছে যেখানে তারা স্বল্প মূল্যে বা একদমই বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সারের উন্নত চিকিৎসা পেতে পারে? আমি একটা বলি, যদিও আমি একাই, মূলত আমি একাই, আমার সাথে আরও আছে কয়েকজন ডাক্তার, যে গণস্বাস্থ্যের যে সেট আপটা আছে, বিশেষ করে কেমোথেরাপি দেওয়া, ব্রাকিথেরাপির সিস্টেমটা আছে, আপনার আশেপাশের চেয়ে এটা একদম মিনিমাম কস্টে, এটা তো আর সরকারি না। তো জাতীয় ক্যান্সার গবেষণাও আপনি বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে। তো আগে আমি ক্যান্সার হাসপাতালে আমি খুব গুরুত্বপূর্ণ পদে চাকরি করে আসছি, প্রথমে 2 কোটি টাকা, এখন বিরাট বাজেট বাড়ছে। আমি 50 বেডের চিফ মেডিকেল অফিসার ছিলাম, 150 বেডের ছিলাম, 300 বেডের ছিলাম, এখন 500, এবং এটা 700 বা 800 টাকা বেডে হচ্ছে। তো এটা তো অল্প সময়ের ভিতরে বিরাট অবদান আসতেছে। একদমই। আমরা স্যার আলোচনার একদম শেষ প্রান্তে, হয়তো বা প্রত্যেকটি ব্যক্তি এক্ষেত্রে সচেতন হবেন। আমি ছোট্ট করে এক লাইনে আপনার কাছে জানতে চাই যে যারা ক্যান্সার আক্রান্তের ঝুঁকিতে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমি এর আগে একটা কথা বলি, এখন কিন্তু সরকারিভাবে প্রতিটা ক্যান্সার, সব রোগী না, দরিদ্র অসহায় রোগীরা 50,000 টাকা পায়। আমিও অনেক, এটা কি একজন, আমি যদি রিকমেন্ড করে দিই ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে, একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে দিলে আমার অনেক রোগী পাইছে, সবাই পায় না, অনেক রোগী পাইছে 50,000 টাকা। তো এটা একটা বিরাট অঙ্ক, এবং আশেপাশে আত্মীয়দের জন্য। আর আপনি কি বলছিলেন? যে একদম ছোট্ট করে জানতে চাই যে যারা ক্যান্সার আক্রান্তের ঝুঁকিতে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ হলো কি, আপনি সচেতন থাকবেন, যাতে আপনি নিজের ব্রেস্টটা নিজে পরীক্ষা করবেন। যদি একটুমাত্র সন্দেহ হয়, আপনি নিকটস্থ ডাক্তার অথবা আপনার প্যারামেডিক্স অথবা সিস্টারের কাছে যাবেন, তারা আপনাকে সঠিক পরামর্শটা দেবে, সঠিক জায়গায় যাবেন, সঠিক সময় সঠিক কাজটি করেন। আপনি তখন সূচনায় রোগটা ধরা পড়লে চিকিৎসার খরচও কম হবে, সাফারিংস কম হবে, আপনি একদম সুস্থ, বেশি ভালো হয়ে যাবে। কাজেই আমি মনে করি ক্যান্সার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর এখন সর্বস্তরের জনগণকে বলবো, যারা ধনী বা আছেন, তারা আর এদের অনেক টাকা পয়সা আছে, যারা যেই আছে তারা সহযোগিতা করে এমন একটা ফাউন্ডেশন করেন, বা যেই ফাউন্ডেশন, যেমন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।